এই সুস্মিতা দি, তোমার ছেলে আজকাল কি করছে গো? ও ইউটিউবে ভিডিও বানায়। কি ইউটিউবে ভিডিও বানায়? সি 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 সি, ওকে বলবা এইসব করে কিচ্ছু হবে না। আমার ছেলেটাকে দেখো, দিনে 24 ঘন্টা 25 ঘন্টা বই নিয়ে বসে থাকে। সে কি দিনে 24 ঘন্টা 25 ঘন্টা কি করে বই পড়ে? আরে আর 1 ঘন্টা তো পরের দিন পড়ে নেয়। আচ্ছা যাই হোক, তোমার ছেলে এখন কিসে পড়ছে গো? 12 এ। এখনো 12 এ পড়ে আছে। আমার ছেলেকে দেখো, আইটিআই গ্র্যাজুয়েশন বিটেক সব কমপ্লিট হয়ে গেছে। এরপর একটা চাকরি পেলে ওকে বিয়ে দিয়ে দেবো। কিন্তু তোমার ছেলে চাকরি না পেলে ওকে বিয়ে করবে কে? আরে ও কাকিমা, ওইসব জ্ঞানের পিছন না অন্য জায়গায় যে মারো। তোমার বরের টাকায় আমাদের সংসার চলে না। এই কি সব বলছিস? চুপ কর। আরে তুমি থামো তো। শুনুন, ওইসব ঝাড় জ্বালানো গল্প যতই নিজেদের গাড়ে গুজে রাখার চেষ্টা করবেন ততই আপনাদের জন্য মঙ্গল। না হলে এমন অবস্থা করবো যে মঙ্গল গ্রহেও নিজেদের অন্তিম কাজ সম্পূর্ণ হবে না। আরে কি সব কথা বলছিস? তোর থেকে বয়সে বড় হন না উনি, আর তোরে না কইছে আমার সামনে আমার বান্ধবীকে অপমান করবি না? এরা কুপায় কাটতে ফেলা দিতে পারি। আরে বান্ধবী হয় তাই বলে মাথা কিনে রাইছে নাকি? ছেলে না হয় আইএ বিএ বিটেক দাদুর বিসিটেক সব কমপ্লিট করে রেখেছে, কিন্তু উনি বাড়া কয় ক্লাস পড়েছে সেটা শোনো তো। যার ছেলে শিক্ষিত হয় তার মাও শিক্ষিত হয়। হ্যাঁ, তাহলে দুইয়ের ঘরের নামটা কত? আরে যাও, আসবে না তোমার বাড়ি। এত বড় অপমান আমি জীবনে হইনি। আর বান্ধবী, তুই শালা নিজে ফলের সামনে আমার অপমান করলি তো, তোরে আমি ধরি মারি শালা শুভ কি ডাল। এই না এই চেয়ার তুলে যা, আমার বালে তুলবে তো চেয়ার। আর তোমারে কইছি না এসব বালসাল মহিলাদের সাথে মিলামেশা করবা না। আচ্ছা করবো না রে, তুই এবার থাম। আর শোন না, ওই পাড়ার ওই আখিলটা কই আয় কি আমার কয়টা ডাব পাড়িয়ে দিতি। ওই যে একটু বসে রইছি, পছন্দ হচ্ছে না, এ নি যা সে নি যা, কইছে একটা বাইক কিনে দিতি, সে সেটা তো দিবা না। এই তখন থেকে কে গালাগালি দিচ্ছে রে? বর্তমানে ডাব পাড়তে পারতে শরীরে গাম গাছে উড়ে যাচ্ছে। ভালো সময় মতো খাতে পারতেছি না মারা। অখিল কাকা কি ফিরি আসো? I am not free. I am always ডাব পাড়াপাড়ি কাজ। সে তো আমি জানি তুমি সব সময় ডাব পাড়া নিয়ে ব্যস্ত থাকো। বলছি আমাদের বাড়ি একটু চলো তো, কয়টা ডাব পাড়তে হবে। তোমার মতো একটা খরিদ্দারের কথা ভাবলে আমার চলবে না নে। সামনে করে যেতে হবে একটা বৌদির বাড়ি ডাব পাড়তে। ওরে শালা সেগো মারানি, বৌদি কি তোমারে 2 টাকা বেশি দেয় যে নিজের গ্রামের লোকেদের বাদ দিয়ে তুমি সামনে করে যাবা বাল ফেলাতি? ওসব ফাও কথা বললে আমাদের চলবে না নে বাপু। বৌদি আমার পুরনো কাস্টমার, উনার ডাব পাড়ার পরই আমার দিন শুরু হয়। তোমার বাড়া দিন শুরু হতে হতে আমার গাছের গুদ মেরে যাবে না। যেদিনই আসি এ বৌদি সে বৌদি ডাব পাড়ি বেড়াও, আমি গাছে উঠতে পারলি না তোমার দ্বারা আসতাম না। ভাইপো তুই কিন্তু আবার আমার ইগোটা টাচ করতেছিস। তোমার আবার ইগো আছে, 2 পাক পেটে পড়লেই তো পাড়ার পথে বিগো বানাই বেড়াও। এই বাড়া তুই যা তো, সামনে করতে আসার পর যদি সময় পাই তই তোকে বাড়ি যাবানি। এখন মাথা খাস না, দূর বুদা। তুমি সামনে করতে কখন আসবানি? তোরে তো বাপু আমি এত কৈফিয়ত দিতে পারতেছি না। তোরে যখন কইছি তোর ডাব পাড়ে দেবো তো দেবো, মাই কথা ইজ কথা। তোমার কথার কোনো ঠিক নাই, মদ খালিই পাড়া পাল্টে যায়। এ তো সেটা আচ্ছা ঝামেলায় পড়লাম। এই তুই যা তো, তোর ডাব পাবো আমি পারতে পারবো না, তুই পারলি নিজে পারি নাকি যা। এই না না অখিল কাকা, তুমি রাগ করে না, তুমি হচ্ছে আমাদের গ্রামের ডাব পাড়ার প্রধান অস্ত্র। তোমাকে নিয়ে আমাদের যত মান অভিমান ভালোবাসা অহংকার রাস্তা, তুমি সত্যিই আসবা না তো? শুয়োরের বাচ্চারা মালকে একটু মাইন্ডের ফ্রেশও করতে দেয় না, ডাব ও শাউরির খেসার মধ্যে। এই টুরিস্টদের জীবন কতটা ভালো তাই না এরিকেনদা? টুরিস্ট মানে? আরে টুরিস্ট মানে বোঝো না, যারা আর কি এখানে ওখানে ঘুরে বেড়ায়, এক কথায় বলতে গেলে যাযাবর। আচ্ছা, আজকে কাশ্মীর তো কালকে সুন্দরবন, পরশু দার্জিলিং তো তরশু নেদারল্যান্ডে। আরে সায়নছড়ি এত ঘুরে বেড়ালি খাওয়া দাওয়া বা কখন করে, আর কাজবাজি বা কি করে? আরে কাজ বাজ তো সবাই করে, কিন্তু আমার মনে হয় মাঝে মধ্যে আমাদেরও এরকম একটা ট্যুর করা দরকার। চলো না কোথাও ঘুরে আসি। যাও, এত দরকার, কিন্তু তোর দিদারে তো চিনিস, আমার একা বেরোতেই দেয় না। তুমি বারা জীবনও শুধরাবা না, আজ বা দেখাল মরার সময় গেল তাও তুমি দিদা ছায়ার তলে পড়ে থাও। ওরে না রে, সেরকম কোনো কথা না, আসলে তোর দিদা একটু বেশি কেয়ারিং, আমার ছাড়া নাকি ওর রাতে ঘুম হয় না। আরে দেখো না একটু ম্যানেজ করা যায় নাকি, অনেকদিন কোথাও ঘুরতে যাই না। আচ্ছা দেখি আজকে বাড়িকে বুঝোই বলবানি। আমারে নিয়ে কথা হচ্ছিল বুঝি? তুমি কি বড় বাল যে তোমারে নিয়ে কথা হবে? আমি তোমারে কিছু কইছি? তুই কবি কা? না না, আমি তোমারে কিছু কইছি, আমি কইছি শিবুরে। তাহলে সে যখন কোনো জবাব দিচ্ছে না, তোমার পদে পিঁপড়ে কামড়াচ্ছে কে? শালার হেরিকেন গুসাই। এই একদম বদমাইশি কথা বলবি না বলে দিলাম। আরে তোমরা থামো তো ব্যাং। শোনো, আমি বলছিলাম যে সবাই মিলে যদি একটা ট্যুরে যাওয়া যায় তাহলে কেমন হবে? তোর বাবা বেসে গুড়, তুই করবি ট্যুর? বোকা চোদা ছেলে, পকেটে মাল করি কিছু আছে না, হাতে কাজ মুখে এক্সপ্রেশন। দূর বুদাই, পকেটে মাল করি না থাকলে কে তোকে
তোকে কথাম নাকি? তোরা যে কত বড় ফাউসুদা লোক সেটা আমার ভালোভাবেই জানা আছে। তোরা যাবি কিনা তাই কর, সব খরচ আমার। এই কে কে যাবে হাত তোলো। কি অবস্থা তোদের? আরে হারুন কাকা যে ভালো আছো তো? কোথায় চললে? আরে তোর বোনের বিয়ে ঠিক হয়ে গেছে, তাই একটু মার্কেটে যাচ্ছিলাম। সে কি, কবে ঠিক হলো? আর ছেলেই বা কি করে? ছেলে আমেরিকান ইউনিভার্সিটিতে একটা কলেজের প্রফেসর। বিয়ের পর আমার মেয়েও সেখানে চলে যাবে। ওইসব প্রফেসরে কোনো কাজ হবে না, তোমার মেয়েরে যদি কেউ খুশি রাখতে পারে সেটা আমি। কি প্রতিভা আছে তোর মধ্যে যে আমার মেয়ে আমি তোকে দেবো? প্রতিভা তো আমার মধ্যে আছে, কিন্তু কি আছে সেটাই আজ পর্যন্ত বুঝতে পারলাম না। তবে আমি কথা দিচ্ছি, তোমার মেয়েকে পেলেই আমার সব প্রতিভা বাইরে চলে আসবে। চুপ শালা, তোর মায়ের দিয়ে কি আমি গু খাবো নাকি? আমার জামাই মাসে লাখ টাকা কামায়, আর তুই একটা ওয়াকম্বার ডাকি। শুধু টাকা থাকলেই মানুষ সুখী হয় না, সুখী থাকার জন্য একটা ভালো মন লাগে। এর রূপ আছে, এর গুণ নাই, এর গুণ আছে, এর রূপ নাই, আর আমার কোনোটাই নাই। কিন্তু আমার আছে এর সবগুলো, তাই বলছি মেয়েটাকে আমায় দাও, ওকে রাজরানীর মতো করে রাখবো। আচ্ছা তোমার মেয়েকেই জিজ্ঞেস করে দেখো ও আমাকে বিয়ে করতে চায় কিনা। দেখেছো তোমার মেয়েরও হ্যাঁ আছে। না বলেছি। হ্যাঁ চলো বাবা, এইসব ফালতু লোকের সাথে কথা বলে আমাদের সময় নষ্ট হচ্ছে। আরে যা যা, আজকে টাকার জন্য অন্য কাউরে মন দিয়েছিস তো? একদিন এত টাকা কামাবো যে তোর মতো বাল চাল আমার আশেপাশে টেক্কা পাবে না। শালা গোল্ড ডিগার মহিলা। এই টুরে কে কে যাবি হাত তোল। কি হলো, তুই যাবি না? ওইসব বাল চাল করার সময় আমার নেই, সকালে কাজ আছে, আমি গেলাম। আরে কাজ তো সারা জীবনই করবি, তাহলে ঘুরবি কবে? মরার পর। তাহলে আমরা তিনজন ফাইনাল তো? হ্যাঁ। আমি কি আর কাউরে ডাকবো? তাহলে টাকাও তুমি দিবা? না না থাক। তাহলে কাল সকালে সবাই জামা প্যান্ট গুছিয়ে রাস্তার পাশে চলে আসো, ওখানেই দেখা হচ্ছে। শোন, আজ থেকে একটা জার্নি স্টার্ট হবে, যে জার্নিটা চলবে বিগত 1 মাস ধরে। আর এই 1 মাসে তোদের সমস্ত দায় দায়িত্ব আমার, তোরা শুধু আমার কথা অনুযায়ী চলবি। তুই তো আস্ত বড় একটা সুরের বাচ্চা আছিস রে বন্ধু। এই ট্যুরের সমস্ত খরচা যাচ্ছে আমার পকেট থেকে, আর আমাদের নাকি চলতে হবে তোর কথা অনুযায়ী। বাহ, আরে ওর কথা শুনিস না, ওর মাথায় খালি সিনালে বুদ্ধি। হ্যাঁ, আমার মাথায় তো খালি সিনালে বুদ্ধি, আর তোমরা দুজন তো দুয়া তুলসী পাতা। টাকাটা না হয় এ দিচ্ছে, কিন্তু তোমরা দুজন কয়টা জায়গা চেনো সেটা আমার একটু কও তো। কাকিনাড়া নয়াটি সামনে কল্যাণী। তাহলে তোমার একমাত্র কাজ হচ্ছে ট্রেনে বাদাম বেচে বেড়ানো। আরে বোকাচোদা লোক, আমি তোমাকে এমন এমন জায়গায় নিয়ে যাব যে মনে হবে স্বর্গতে আইছো। তোর উপর আমার পুরো বিশ্বাস আছে, তুই নিলি আমাকে জমের দুয়ারে নিবি নি। কোনো প্ল্যান কি আছে, কোথায় যাবি? প্ল্যান তারাই তৈরি করে যারা জীবনে সফল হয় না, কিন্তু আমি প্ল্যান আবিষ্কার করি। এর বালচিরা মোটিভেশন শুনে আমি কবে কান্দে রক্ত বেরোয় মরে যাব। তোরা শুধু কনফিডেন্স রাখ, নিজেদের উপর না আমার উপর। লেটস ফলো মি। এই আমার না একটু মুদ পাইছে, সে তো আমারও অনেকক্ষণ ধরে পাইছে। তা কি করবা, প্ল্যাটফর্মের বাথরুমের দিকে যাবা নাকি? আরে তোমরা কি পাগল নাকি? প্ল্যাটফর্মের বাথরুমে গেলে 5 মিনিট প্লাস 5টা টাকা এক্সট্রা লাগবে না, ওইখানে লাইনের উপর গিয়ে মাইরে দাও। যদি জিআরপিতে ধরে? ট্রেনে কয়দিন চলাচল করো? মাসে 2-3 বার। ডেলি টু ডেলি চলাচল করি, তার মধ্যে 3-4 দিন তো মুত পেয়েই যায়, আর ওখানেই মুতি। আজ পর্যন্ত কোনো জিআরপির ক্ষমতা হয়নি যে আমাকে কিছু বলবে। কি বলিস, তাহলে যাবো? চোখ বন্ধ করে। হইছে? আর একটু রইছে। চল 500 বার কর। স্যার স্যার আমরা জানতাম না স্যার, আমরা জানতাম যে ওখানে টয়লেট করলে ফাইন কাটবেন না স্যার। স্যার আমরা মুততাম না স্যার, শালা ওই পল্টু আমাদের এখানে মুততে বলেছে। কোন পল্টু? ওই যে স্যার, ওই যে ওই পল্টু। ওই তুই এদেরকে কেন বলেছিস লাইনের মাঝখানে মুততে? তুই জানিস না এটা আইনত অপরাধ? ডেলি টু ডেলি ট্রেনে চলাচল করি স্যার, আমি জানি কোথায় কি নিয়ম। শালাদেরকে কত করে বললাম যে লাইনের উপর মুতিস না, পুলিশে ধরবে। কে কার কথা শুনি? না না স্যার, এ মিথ্যে কথা বলছে, বিশ্বাস না হলে এর কাছে শুনে দেবো। অত শোনা শুনি আমার টাইম নেই, ঝটপট 500 বার কর। স্যার আমার কাছে ফুটো করি না, ওর কাছে তাও।
দেখলি তো মালটা ওখানে কি সিনারিগিরি করলো, ও জানতো যে ওখানে মুতলে পুলিশে ধরবে, তাও শালা আমাদের ফাঁসালো। হ্যাঁ, এখন তো যত নাম বিদ্যুৎ বাম, তোমরাও তো একটু আশেপাশে দেখে মুতবা নাকি? আচ্ছা আমরা যাচ্ছি কোথায়? তাই তো, আমরা যাচ্ছি কোথায়? এই ড্রাইভার, আমরা যাচ্ছি কোথায়? সেইটাই তো 1 ঘন্টা ধরে করছি যে তোমরা যাবা কোনে, কিছুই তো করো না, খালি ঝগড়া করে যাচ্ছ। হ্যাঁ ঠিক আছে, তুই আগে কল্যাণী হাইওয়েতে গাড়ি উঠো, তারপর ওইখান থেকে DN5 ধরবো। কি হলো, টোটো দাঁড় করালি কেন? ও শিট, একা একাই চিন্তা ভাবনার পথ মারবি না আমাকেও কিছু কবি? আরে টায়ার পাঞ্চার হয়ে গেছে। হোয়াট দ্য ফাক, টায়ার পাঞ্চার হয়ে গেছে মানে? তাহলে আগে বললি না কেন? তোর গাড়িতেই উঠতাম না। আরে বাবা, আমি কি জানতাম নাকি যে পাঞ্চার হয়ে যাবে? আর মুখ দেখে যে বেরিয়েছিলাম ভগবানই জানে। চোখের সামনেই তো আছে, দেখতে পাচ্ছিস না? 8 ঘন্টা বসো, আমি নতুন টায়ার লাগিয়ে নিচ্ছি। 8 ঘন্টা বসতে হবে, তা আবার তোর এই ভাঙড়ি টোটোর জন্য? না বসলি তো অসময় গাড়িও পাবা না। এখান থেকে হাইওয়েতে ওঠার কি কোনো শর্টকাট আছে? শর্টকাট তো তেমন নেই, কিন্তু এমন একটা রাস্তা আছে যেখান থেকে হয়তো 10 মিনিট কম লাগবে। কোন রাস্তা সেটা? কিন্তু আমি বলবো ওই রাস্তাতে না যাওয়াই ভালো। কেন? রাস্তাটা হলো গভীর জঙ্গলের মধ্যে দিয়ে। তো জানি না কি এমন রহস্য আছে ওই জঙ্গলে, তবে শুনেছি 100তে 1জনই হয়তো ফিরে আসে। বোকা চোদা, আমাদের কি গান ডুবাইছে নাকি? নিজের প্যাসেঞ্জার চলে যাবে বলে ঢপ মারতেছো? না না, আমি ঢপ মারতেছি না, সত্যি সত্যি ওই জঙ্গল কেউ যায় না। বলছি শোন না, 8 ঘন্টারই তো ব্যাপার, বস উনি টায়ারটা লাগিনি। তুমি কি লাউরা খেপা নাকি? এখানে 8 ঘন্টা বসে থাকলে আবার বাসের জন্য 8 ঘন্টা দাঁড়াতে হবে? আরে সে না হয় দাঁড়ানো যাবে, কিন্তু উনি তো এই এলাকারই লোক, কোথায় কি আছে ভালো করেই জানে। তুইও দেখছি হেরিকেন গুসার সাথে মিশতে মিশতে ওনারই মতো হয়ে যাচ্ছিস। আরে জঙ্গলে বড় জোর কি হবে, বাঘ, আর বাঘকে কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। চল। আরে দাদারা যায় না, আমার কথা শোনো, বিপদ আছে। যে কোনো লাইব্রেরি থেকে আমার নামে একটা বই পড়ে নিস। বিপদ নিয়ে খেলা আমার নেশা নয়, পেশা। জানি না কি আছে ওদের কপালে। এই যে দাদা, বলছি এই রাস্তাটা কি জঙ্গলের মধ্যে দিয়ে গিয়ে ডাইরেক্ট কল্যাণী হাইওয়েতে উঠেছে? হয়, কিন্তু তোমরা কোনে যাবা? কল্যাণী হাইওয়েতে। কেন? আরে আমাদের গাড়িটা হঠাৎ খারাপ হয়ে গেছে, কিন্তু যে করেই হোক 30 মিনিটের মধ্যে বাস ধরতে হবে, তাই শর্টকাট নিচ্ছিলাম। তোমরা কি বেটা পাগল সুদা? এই রাস্তাতে যে যায় সে তোর বাড়ি ফেরে না। কেন? আরে বোকা সুদা, আমি কি কখনো গেছি নাকি যে জানবো? তাহলে বললে কেন? কারণ এই রাস্তাতে যে যায় সে আর বাড়ি ফেরে না। আরে তা কি জন্য বাড়ি ফেরে না সেটা তো বলবা। আরে বাড়া, আমি কি কোনোদিন গেছি নাকি যে জানবো? তা তুমি যখন যাওনি তাহলে কি করে কষ্ট যে কেউ বাড়ি ফেরে না? আরে আমি করছি তো, যে যায় সে আর বাড়ি ফেরে না। তা কি জন্য বাড়ি ফেরে না সেটা কও। দোল লাউরা, তোমরা বারা চুপ করবা। এই বালসাল টপিকে কথা বললে এখানেই 8 ঘন্টা কেটে যাবে। আর তুমি লাউরা যখন জঙ্গলের মধ্যে কোনোদিন যাওনি, তাও তো বাল বাল করতেছো কা? বাড়ি যাও বুদা। যা যা, তো তারা মরবি তোরা। দেখেছিস জঙ্গলটা কত সুন্দর, তোরা শুধু শুধু ভয় পাচ্ছিলি। এই সুন্দর জঙ্গলে কোন সময় যে অনুমান এসে পদ মারিতে চলে যাবে বুঝতেও পারবি না। ওরে না রে, আমার দাদু বলেছে যে তুমি সর্ব পরিস্থিতিতে শান্ত থাকো, তাহলে কোনো প্রকার বিপদই তোমাকে ক্ষান্ত করতে পারবে না। তুই যে পরিমাণ ডায়লগ মারিস সেই পরিমাণ যদি কাজ করতি তাহলে তোর আজকে 10 তলা বিল্ডিং হয়ে যেত। আরে তোমরা বাজে কথা না বলে তাড়াতাড়ি জঙ্গলটা পার হও তো ব্যাং, সামনে একটা বাঘ চলে আসলে সব ঘুরে বেরিয়ে যাবে। ওরে বন্ধু, তুই তো দেখছি এখনো ভয় পাচ্ছিস। শোন, আমি থাকতে কোনো প্রকার বাঘ, ভাল্লুক, হাতি, ডাইনোসর কিছু তোদের ক্ষতি করতে পারবে না। এই পল্টু কাটে গেল। আরে ভয় পাস না, কিচ্ছু হবে না। তুই যে কত বড় সাহসী ছেলে তার পরিচয় পালাম, বাঘের এক ডাকে গাছের মাথায় উঠে গেলি। তুমি কি বড় পাগল হেরিকেন গুসাই? আমি গাছে উঠেছিলাম যে আমটা হইছে নাকি, তাছাড়া ওইসব বাঘের ভয়টাই আমার নেই। আচ্ছা, ওই রাস্তা দিয়ে যাবো না, এখান দিয়ে চলো। হাসি
কাশীবাদ এই সরে যা, আবার আগে জাতি দে। তোকে সাহস কতখানি সেইটা আবার দেওয়া হয়ে গেছে। আচ্ছা তোমরা দুজন এগোতে লাগো, আমি একটু বাথরুম করে আসি। তুই কি ভাবিস যে সাহস শুধু তোর একার মধ্যে আছে? আরে একসময় বলে জঙ্গলে বাঘ শিকার করে বেড়াতাম, পাড়ার লোকে আমার নাম দিয়েছিল হেরিকেন দা শিকারী। আর তুই এবারে বাল চাল ভাবিস? ওইসব বাজে কথা বলি আমার সামনে চলবে না, ঠিক আছে? কাশীবাদ কাশীবাদ। আরে কি বাড়া তখন এতে খাসিবাদ লাগাইছো? লেওরা আর কোনো কথাবার্তা তোমরা জানো? কিছু হলেই কাশীবাদ। জঙ্গলে থাকো তো এই জন্যই খাসির মর্ম বোঝো না। যদি বাজারের থেকে কিনে খাতে হতো না তাহলে খাসির বুদির ঘুষ আটতে হতো। শালা হার কামানি বুড়ো, এসব কি নটাঙ্কি মারছিস? মরার বয়স হয়ে গেছে, বাড়ি যাই বিশ্রাম নে, চল। বল কারা তোরা? আমরা তো লেওরা মানুষ, তোরা কারা? যেটা বলেছি সেটা সোজাসুজি উত্তর দে। বল কারা তোরা? আর এই জঙ্গলে কি করতে আইছিস? জঙ্গলে তোর পোজ মারতে আইছি। দাদা আমাদের প্লিজ ছেড়ে দাও, আমরা আপনাদের কোনো ক্ষতি করতে আসিনি। আমরা তো শুধু হাইওয়েতে ওঠার জন্য জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আরে কেন মিথ্যে কথা বলছিস? সত্যিটা বলে দে না। শোন, আমরা হচ্ছি এই জঙ্গলের নতুন ফরেস্ট অফিসার। উপর থেকে আমাদের অর্ডার দিয়েছে যে তোদের মতো হনুমানদের ধরে খেতার মধ্যে ভরে দি। আর কিছুক্ষণের মধ্যে আমাদের পুরো টিম তোদেরকে ঘিরে নেবে, তখন পালানোরও সুযোগ পাবি না। তাই বলছি, যার কাছে যা মাল করিয়াছে সব আমার সামনে আইনে রেখে দে। তাহলে যদি আমি একটু ইমোশনাল হয়ে
তোদের শাস্তিটা কমিয়ে দিই। আর হ্যাঁ, পা ধরে অবশ্যই ক্ষমা চাবি, ঠিক আছে? খবরদার, এরা যদি এখান থেকে বেরোতে পারিছে তাহলে এক একটার বিচি শুকিয়ে আমি আমের আচার বানাবো। উস্তাদ, মহারাজ আপনাকে দরবারে ডেকেছেন। এই চল। শুয়োরের বাচ্চা আরামসে ব্যাপারটা মিটে যাচ্ছিল, মাঝখানে পথ পাকামি মারে গোষ্ঠীর হরিণুট করে দিল। বড় ফরেস্ট অফিসার হয়েছিল, আমি তো কইছিলাম এই শালার আনিস না, এই শালা জ্বরের তাইতে তলেতে একটা না একটা ঝামেলা বাধাই যাচ্ছে। হ্যাঁ, এখন তো সব দোষ আমার, তাই না? এই ট্যুর করার প্ল্যান তো আমারই ছিল। আমি একটু ভালো মানুষ, তাই লোকের উপকার করার চেষ্টা করি। এখন সেইটা যদি তোমাকে অপকার মনে হয় তাহলে যা শাস্তি দিবা দাও। এর কথাই কিন্তু একদম বাসবি না শিবু, এ শালা আবারও আমাকে সাথে সিনালিগিরি করতেছে। আরে বাড়া, কেন আমি সিনালেগিরি করব? আমি কি চাইছিলাম এখানে ফাঁসি? তোর দিদা মানে রহর করে কইছিল, ওগো তুমি যাইয়ে না। তখন যদি আমি তার কথা শুনতাম তাহলে আজকে আমার এত বড় অঘটনটা ঘটতো না। বুড়ো বয়সে বিমৃতি জাগলে এরকমই হয়। এই তুই বুড়ো কারা করছিস? এখন রাস্তাঘাটে বেরোলে না কচি কচি মেয়েরা চোখ মারে, বাড়িতে ডেলি বিয়ের প্রস্তাব আছে, শুধু বউ আছে বলে সবাই রিজেক্ট করে দিই। আরে তোমরা কি শুধু ঝামেলাই করবা? ঝামেলা করলে সব সমস্যা মিটে যাবে। আমি কিন্তু এখানে 1 মিনিটও থাকতে পারবো না, এত বাজে জায়গায় থাকার অভ্যেস আমার নেই। হ্যাঁ, আমরা তো এখানে হোটেল বুক করে আছি যে তোর কথা মতো সব হবে। কে বলেছিল ওই জঙ্গলের রাস্তাতে আসতে? বল বল, কে বলেছিল বল? দেখেছো, তোমরা ঝামেলা করতে বারণ দিয়ে আবার নিজেরাই ঝামেলা পাকাচ্ছো। আমি বলছিলাম কি যে খুব খিদে পেয়েছে, আগে কিছু খেয়ে নি, তারপর দেখা যাবে এখান থেকে কি করে বেরোনো যায়। এখন এই জেলখানার মধ্যে তুই কি খাবি? তুমি কি লেওড়া খানিকটা অশিক্ষিত সুদা আছো নাকি? জেলের মধ্যে যারা থাকে তারা কি না খেয়ে মরে? আর এই হনুমানের 2 বিসি, আমাদের খুব খিদে পেয়েছে, তোদের মহারাজকে গিয়ে বল আমাদের জন্য রাজভোজনের ব্যবস্থা করতে। আমরা তোর বাপের চাকর না, তোরা আমাদের চাকর, তাই যখন যা দেবো তাই খাবি। ভাই যা দিবি দে, কিন্তু তাড়াতাড়ি দে, খুব খিদে পাইছে। ওই যা তো খাবারটা নিয়ে আয়। ওনা মহারাজ, আসো সেনাপতি হুরুত্তুরুত্তু, আমরা তোমারই অপেক্ষায় ছিলাম। বলুন মহারাজ, কিভাবে আপনার সাহায্য করতে পারি? সেনাপতি, আমরা তোমার বাহাদুরিতে খুব খুশি হয়েছি, তাই রাজগুরু বন্ডুল এবং আমি রাজা জর্ডান সিদ্ধান্ত নিয়েছি যে তোমাকে একটা পুরস্কার দেব। ধন্যবাদ মহারাজ। কিন্তু সেই পুরস্কার পাওয়ার আগে তোমাকে যে একটা কাজ করতে হবে সেনাপতি হুরুত্তুরুত্তু। আদেশ করুন মহারাজ। তোমাকে যে এই রাজ্যের জন্য নিজের শেষ নিঃশ্বাস অবধি লড়াই করতে হবে। সুরে বাচ্চার মনে হচ্ছে এখনই কষে দি। কি সেনাপতি, পারবে তো? হ্যাঁ মহারাজ, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি সেনাপতি হুরুত্তুরুত্তু নিজের শেষ নিঃশ্বাস দিয়ে এই রাজ্যকে রক্ষা করব। আশীর্বাদ, আশীর্বাদ। দেখলে রাজগুরু বন্ডুল, আমাদের রাজ্যের সেনাপতি কত সৎ এবং বাহাদুর। সে নিজের প্রাণ থাকতে আমার কিচ্ছু হতে দেবে না। কিন্তু মহারাজ, বিপদ এখানেই শেষ হচ্ছে না। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আপনার জীবনে এক বিরাট সংকট আসতে চলেছে। সে কি রাজগুরু, এখনো সংকট? কি করি কি করি কি করি, সংকট কি করি কি করি? আরে তুমি কিছু করো, আমি আর কি করবো বাড়া? বিচলিত হবেন না মহারাজ, আমি যতদিন বেঁচে আছি আপনার উপর কোনো বিপদ আসতে দেব না। আরে সেটাই তো আমার ভয়। তুমি বাড়া আজ বাদে কাল পটল তুলবা, তখন কি আমি হ্যান্ডেল মেরে বসে থাকবো? মহারাজ, আপনি সম্পূর্ণ নিশ্চিন্তে থাকুন, আমি যত শীঘ্রই সম্ভব এর একটা সমাধান বার করার চেষ্টা করছি। মুড়ি এ কি নিয়ে আসছিস শালা কালো সম্পর্ক? এখন আমাকে এতটাও খারাপ সময় চলে আসছে যে শুধু মুড়ি খেতে হবে? বেশি নাটক না মেরে যা পাচ্ছিস তাই খাইয়ে নে। আরে খাবো না এসব কম দামি খাবার, আমার মা ডেলি ফ্রাইড রাইস চিলি চিকেন না রাইন্দে আমারে ডায় না, আর ইরা আমারে শুধু মুড়ি খাতি দিচ্ছে। দেখ, বেশি ভাব না মারা, যা পাচ্ছিস তাই খা। এটা তোর মামা বাড়ি না যে জন যা যাবি তাই পাবি। আরে খাবো না বাবা তোর এই বালের খাবার, আমি বাড়ি তাই তাই খাই যেগুলো আম্বানির ছেলেও পায় না, আর তোরা আমার এই শুধু মুড়ি এনে দিচ্ছিস। আরে এটা তুই কি করলি, পুরো মুড়িটাই ফেলে দিলি। এইসব ছোটখাটো বিষয় কি একদম ভয় পায় না দাদু, জীবনে অধিকার অর্জন করতে চাইলে এসব ছোটখাটো লড়াই করতেই হবে। আমাদের মহারাজের কড়া নিয়ম, যে একবার খাবারকে অপমান করে তাকে আর সারাদিন খাবারই দেওয়া হয় না। আমার দিকে কি তাকাচ্ছিস? সেটা ভাঙা চর্দে ভেলাই দিবানি যদি একটা মুড়িতে হাত দিছিস।
উস্তাদ। কি রে, সব ঠিক আছে তো? উস্তাদ এই মালে মুড়ি খাতে দিছি, শালা না খেয়ে ছুঁড়ে বেলা দিতেছে। কেন? ও নাকি এসব খাবার খাবে না, ওরা রাজভোগ দিতেই হবে। আরে তা আগে কবি না যে আমাকে অপরাধ দিলে রাজভোগ খাতে চাইছে। চল খাওয়াচ্ছে ওকে রাজভোগ। এই নিয়ে চল এই তিনজনকে। আমরা যাবো না দাদা, আমাকে মুড়ি খাই পেট ভরে গেছে, তুমি এই পল্টুরে নিয়ে যাও। ও কাম অন গাইস, তোরা তো দেখছি এখনো ভয় পাচ্ছিস। তবে জীবনে সব সময় ভয় নয়, কিছু কিছু সময় এনজয়ও করতে হয়। স্যার বাদ দে, তোদের ভাগেরটা না হয় আমি খেয়ে নেব। যদিও একা একা খেতে একটু মন খারাপ করবে, কি আর করা যাবে। এই দরজাটা খোল। মনে হচ্ছে যেন 12 বছর পর বেরোলাম। আরে চলো, রাজভোগ আবার আমার জন্য অপেক্ষা করতেছে। ও মাই গড, আমি আজকে জীবনে এই প্রথমবার রাজভোগ খেতে চলেছি। ভাইবেই আমার হলে কাটা দিয়ে উঠতেছি। আরে ভাই, তোমরা সবাই শুয়ে বসে আছো কেন? নিজেদের স্পেশাল অতিথির জন্য স্পেশাল রাজভোগটা নিয়ে আসো, যাও। আরে বর্দা বড়, তুমি কিছু কও। শালারা শুয়ে বসে 6 মাসের পেট বানাই ফেলাইছে। এই আমাকে এই বিশেষ অতিথি রে, তোরা সবাই বিশেষ রাজভোগটা দে তো। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি দাও, আমার আবার পেটের মধ্যে জুয়ার ভাটা লাগিছে। আর বর্দা জল কোথায়? কেন? আরে বাবা, আমি আবার বিনা হাত দিয়ে কোনোদিন খাবার স্পর্শই করিনি। যদি পেটের মধ্যে জীবাণু চলে যায় তাহলে তো আরেক সমস্যা। তুমি একদম চিন্তা করো না, এরা তোমারই ধুয়ে দেবে। এই নিয়ে যা। হ্যাঁ চলো চলো। আর মেনুতে কি আছে? আমার পকোড়া। সেইটা আবার কি? এই যে কি রে, রাজভোগ কেমন খালি? শালা আমি একা একা কেন রাজভোগ খাবো, এদেরও একটু খাওয়াই, দেখুক কেমন লাগে। এই রাজভোগ কেমন খালি বল। ওরে বন্ধু আর বলিস না, রাজভোগ যে এত মধুর হয় সেটা আমি না খালি কোনোদিন বুঝতেই পারতাম না। কি বলিস রে? আমি হাত ধুয়ে বসতে না বসতে বড় একটা খাবারের থালা আমার সামনে রাখলো। তারপর আর কি, 5 রকমের 5টা তরকারি দিল, 5টাই ছিল সুস্বাদু। মনে হচ্ছিল যেন অমৃত খাচ্ছি। কিন্তু তোর মুখে রক্ত লেগে আছে কেন? ওরে বন্ধু, এটা রক্ত না রে, আসলে লাস্টে মাংসের সাথে সস দিয়েছিল তো, সেটাই মনে হয় লেগে আছে। আসলে অনেক দামি কোম্পানির সস তো, তাই উঠতেই যাচ্ছে না। এ ভাই, তাহলে আমাদেরও দেবে রাজভোগ? দেবে না মানে? আমি বলেছি যে আমার 2 বন্ধুকে খাবার না দিলে আমি খাবার স্পর্শই করব না, সে যত বড়ই রাজভোগ টাজভোগ হোক না কেন। ওরা কি বললো? ওরা আর কি বলবে, বললো তুমি আগে খেয়ে নাও, তারপর গিয়ে ওদেরকে পাঠাও, আমরা খাবার রেডি করে রাখছি। তালি তো তাড়াতাড়ি যেতে হবে, নালি তো সব খাবার নষ্ট হয়ে যাবে। এই চল রে শিবু, এই তাড়াতাড়ি দরজা খোল, আমরা রাজভোগ খেতে যাবো। কই রাজভোগ কই, তাড়াতাড়ি দাও, খুব খিদে পাইছে। গাছের পিছনে চলো। কেন গাছের পেছনে কেন? আরে ওই গাছের পেছনেই তো আছে রাজভোগ। ও আচ্ছা আচ্ছা, বুঝে গেছি, আর কিছু করতে হবে না। আরে ওই গাছের পিছনে মনে হয় রান্না আছে, তাড়াতাড়ি চ। আরে আরে তুই তো এলি, তাড়াতাড়ি চ। যখন তুই জানতি আমাকে এরকম ভাবে খেলাবে, তাহলে পাঠালি কেন? বাবা, আমি একা একা কেলানি খাবো নাকি? তোমরা একটু খাও, দেখো কেমন লাগে। শুয়োরের বাচ্চা, আজকে তোর মারেই ফেলবো। শুনুন শুনুন শুনুন, কালকে মহারাজ জট্টারের জন্মদিন উপলক্ষে এক বিচিত্র অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুনুন শুনুন। আরে বাস, এখনই তো আসবে মজা। এই জেলখানার মধ্যে থেকে থেকে মন মেজাজের হুগা মারে গেছে, কিন্তু কালকে হবে ফুল বাবাল ড্যান্স। অত লাফায় না, আমরা 3 জন এই জেলখানার মধ্যেই থাকবো। আরে এরকম কি করে জেলখানার মধ্যে থাকবো? আমরাও ভাই মানুষ, আমাদেরও বিচিত্র অনুষ্ঠান দেখার সমান অধিকার আছে যতটা এই হনুমান গুলোর আছে। কিন্তু মহারাজ বুঝলে তবে তো। আরে মহারাজ বুঝবে না মানে? মহারাজকে বুঝতেই হবে। মহারাজ, মহারাজ, আমরা যে 3 জনকে বন্দী করেছিলাম তারা আজকে বিচিত্র অনুষ্ঠান দেখার জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে। বুঝতে পারলাম,
ওদেরকে গিয়ে বলো দেখতে পারবে। যথাজ্ঞা মহারাজ। তোদের জন্য একটা সুখবর আছে, মহারাজ তোদের বিচিত্র অনুষ্ঠান দেখার জন্য অনুমতি দিয়েছে। কালকে নাচানাচির পর কি হয়েছিল রে? আমি তো ঘুমাই গেছিলাম, তাই কিছু মনে পড়তেছে না। আর হঠাৎ আমার পুঙ্গা এত ব্যথা করতেছে কেন? এইখানে থাকলে যে আর কত জায়গায় ব্যথা হবে কে জানে। এই দুই গাধার বিচিরে দিয়ে তো কিচ্ছু হবে না, যা করার আমাকেই করতে হবে। কি হলো? কি জোরে মুত পাইছে, মনে হচ্ছে এখনই নুনু ফাইটে যাবে। এক সামান্য মুত পাইছে তো অত নাটক করার কি আছে? ওখানেই মুতে দে। হ্যাঁ এখানেই মুতে দি। মুতলে কাদের সমস্যা হবে? তোমাদের। আরে আমরা তো না হয় যা করে মানিয়ে নেবো, কিন্তু তোমরা তো এই গন্ধে থাকতেই পারবা না। আর আমার মুতে কেমন গন্ধ একটু বলতো। হ্যাঁ খুব গন্ধ, বাপরে বাপ। এখানে মুতলে মনে হয় জঙ্গলে যত প্রাণী আছে সব মরে যাবে। তা কি করবো? কি করবা এখনো টের পাচ্ছ না? হাতির বাল। আমারে 5 মিনিটের জন্য বাইরে ছাড়ো, 2 মিনিটে মুইতে আবার ভিতরে ঢুকে যাবো। আমরা সেনাপতি মশাইয়ের আদেশ ছাড়া এটা করতে পারবো না। আরে আমার ভাই, আমার বন্ধু, আমার মাসির ছেলে, তুই আমার উপরে এইটুক বিশ্বাস কর। আমি এই হেরিকেন কুশা দিব্যি দিয়ে করছি, পালাবো না। এই শোন, আমার মাথায় একদম হাত দিবি না। পালাবি না তো? তবা তবা তবা, তুই বন্ধু আমারে যা কবি ক, কিন্তু এই পালানোর কথা একদম কোস না। আমি মানুষটা সিটিং বাজ হতে পারি, কিন্তু বিশ্বাস কর এত বড় বিপদের মধ্যে আমার বন্ধুকে ছাড়ি আমি যেতেই পারবো না। পল্টু তুই যে এত ভালো সেটা আমি জানতাম না রে। আমি তো তোরে 1 নম্বরে হারামি ভাবতাম, কিন্তু তুই তো হীরের টুকরো বেরোলি। চল বাইরে আয়। আমিও যাবো তোর সাথে। আরে তুমি আমার সাথে যাই কি করবা? বান্টু ধরে দাঁড়ায় থাকবা নাকি? বেশি শেয়ানো হওয়ার চেষ্টা করিস না, যা করছি তাই শোন। ತನ್ನನ್ನ ತನ್ನೇನ ತನ ತನ್ನನ ತನ್ನನ ತನ್ನೇನ ತನ್ನನ್ನ ತನ್ನೇನ ತನ ತನ್ನನ ತನ್ನನ ತನ್ನೇನ। আরে ওটা কি? বাঘের বাচ্চা মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ওটাই তো।
দাঁড়াও আমি ধরে নিয়ে আসি। একদম চালাকি খাটাবি না, এক পায়ে গেলে তো ঠ্যাং খোঁড়া করে দেবো। আরে বন্ধু আমার কথা শোনো, ওইখানে একটা বাঘের বাচ্চা আছে, আমি নিজে চোখে দেখেছি। আছে তো আছে, তাতে তোর কি? তোর মুতো আছে নাকি তাই কর। আরে বন্ধু তুমি মনে হয় বুঝতে পারো নাই আমার কথাটা। শোনো আমি কি করছি ভাবো, ওই বাঘের বাচ্চাটা আইনি আমি তোমারে দিলাম, আর তুমি ওরে খাওয়ায়ে পড়ায়ে ভালো করে মানুষ করলে। এরপর ও একদিন বড় হবে, বড় হওয়ার পর এই রাজ্যের রাজারে মারি খাইয়ে নেবে। তখন বলো তো কে রাজা হবে? কে? কাণ্ড সুধারে যে বুঝবে সে এখনো জন্মই নেই নাই। আরে ভাই তুমি হবা রাজা। রাজা ডাবলুর জয় হো, রাজা ডাবলুর জয় হো, রাজা ডাবলুর জয় হো, রাজা ডাবলুর জয় হো, রাজা ডাবলুর জয় হো। আচ্ছা ঠিক আছে, আমি অনুমতি দিচ্ছি, যা ওই বাঘের বাচ্চাটাকে আমার কাছে ধরে নিয়ে আয়। এইবার বললে না বুদ্ধিমানের মতো কথা। তুমি এখানে দাঁড়াও, আমি যাব আর ওই বাঘের বাচ্চাটাকে ধরে তোমার ধারে নিয়ে আসবো। কি হলো পেলি? এই তো প্রায় ধরে নিছি, আমারে দিয়ে একটু আবার ভয় পাচ্ছে। এইবার যাবি কোথায় বাচাধন? কি হলো? আরে শালা আমার আবার মুখে কামড়ে দিয়েছে। দাঁড়াও, আবার পালাচ্ছে। আমি একটু ধরে নিয়ে আসি, ওখানেই দাঁড়াবা, ঠিক আছে? আসবা না কিন্তু। আরে আরে কোনে যাচ্ছিস? আমার কথা শোন। কিরে পালি? কোনে গেলি রে বাড়া? 1 ঘন্টা হয়ে গেল তো। মহারাজ কোথায়? মহারাজ বলো রাজগুরু, কোনো সমাধান পেলে? না মহারাজ, তেমন তো কোনো বিশেষ সমাধান পেলাম না। তবে যখন কোনো সমাধানই পাওনি, তাহলে ওই বাবাসুরের মতন মুখ নিয়ে আমার সামনে আসছো কেন? মহারাজ আপনি আমার মুখকে বাবাসির বলতেছেন। হ্যাঁ বলেছি, আবার বলবো, 100 বার বলবো। আমাকে কিভাবে বাঁচানো যায় তুমি সেটা না ভেবে তুমি খালি গাল মেরে বেড়াচ্ছ। মহারাজ আমি আপনার বাবাকে, আপনার বাবার বাবাকে এবং তার বাবার বাবাকেও বাঁচিয়েছি, কিন্তু তারা কোনোদিন আমাকে এত কষ্ট দেয়নি যেটা আজকে আপনি আমাকে দিলেন। আমি তো আপনাকে শুধু এটা বলতে এসেছিলাম যে আপনার প্রাণ রক্ষা করার জন্য একটা যজ্ঞের আয়োজন করতে হবে, কিন্তু আপনি আমার পুরো কথাটা না শুনে আমাকে কত কিছু শুনিয়ে দিলেন। আরে রাজগুরু তুমি এত কষ্ট পাচ্ছ কেন? আমি তো একটু রসিকতা করছিলাম, তুমি জানো না আমি একটু রসিকতা করতে ভালোবাসি। এই মুখটা একটু হাসো, হাসো না, একটু হাসো হাসো। এই তো হাসো, হাসো। আরে এই তো সাব্বাস রাজগুরু, আরেকটু হচ্ছে না, আরেকটু হাসো। এইবার বলো কি যজ্ঞ করতে হবে বলো। মহারাজ
আমি অনেক গণনা করে দেখলাম, আপনার প্রাণ বাঁচাতে গেলে এক মহাযজ্ঞের আয়োজন করতে হবে। এক কথায় বলতে গেলে সেটা ভাঙা যজ্ঞের আয়োজন করতে হবে। হ্যাঁ তা করো সেটা ভাঙা যজ্ঞ। আমি কি তোমাকে বারণ করেছি নাকি? তুমি শুধু যা যা লাগবে আমাকে বলো। কিন্তু মহারাজ, এই যজ্ঞ করতে গেলে খাসিবাদ দেবতার সামনে 3 জনকে বলি দিতে হবে।